স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। সংস্কারের পাশাপাশি জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন চায় বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মশালায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কথা জানান। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। বুধবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্প্রীতি শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সংস্কার কার্যক্রমকে কিন্তু এদেশের জনগণ রিফিউজ করে নাই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করে যেনতেন উপায়ে ক্ষমতায় যেতে চায়। কিছু লোভী রাজনৈতিক দল আছে, এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিভক্তির থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল। তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে তারা ভালোবাসে না। তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এ সময় জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি। এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ নির্বাচন। আওয়ামী ফ্যাসিস্টদের বিচার করতে হলে দেশের জনপ্রতিনিধির সরকার প্রয়োজন বলেও জানান জয়নুল আবেদিন ফারুক। মানুষ আশা করে আপনার কাছে একটি নির্বাচন। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম নেতাকর্মীদের হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। এদের মধ্যে শামসুল হক টুকু, শহীদুল হক, জিয়াউল আহসান, মোল্লা নজরুল ইসলাম কারাগারে আছেন। তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আগামী ১২ই মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ২৭শে নভেম্বর শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ ৫০ জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের কাছে, আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। এর বাইরে ইমরান সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময়ে বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। সে কারণে তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি এবং সে বিষয়টা আমরা আদালতের কাছে। ৪ দিনের সফরে কাল ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেছেন, রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে $15 মিলিয়ন দরকার, কিন্তু এই মানবিক সহায়তা অনেক কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফরে এই মানবিক সহায়তা জোগাড় করার উপায়ে একটি ভূমিকা রাখবে। প্রফেসর ইউনুস এবং অ্যান্টোনিও গুতেরেস দুজনেই রোহিঙ্গা ক্যাম্পে যাবে। ইন্টারন্যাশনাল সাপোর্টটা লাগে প্রায় $15 মিলিয়ন প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য দরকার হয়। ধর্ষণের কঠোর শাস্তির বিধান রেখে আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার। এ ব্যাপারে উপদেষ্টা পরিষদে প্রস্তাব উত্থাপন করবে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে ধর্ষণ প্রতিরোধ, নারী নির্যাতন ও নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাশের দাবি জানিয়ে আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ। মাগুরায় শিশু ধর্ষণ সহ সম্প্রতি সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়ে যাওয়ায় কঠোর আইন ও শাস্তির দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। ধর্ষণ বিরোধী মঞ্চ এর ব্যানারে বুধবার বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে দেখা করতে যায় ২৮ সদস্যের প্রতিনিধি দল।
পরে আইন উপদেষ্টা সাংবাদিকদের জানান, সব যৌক্তিক দাবি দ্রুততার সাথে বাস্তবায়ন করা হবে। ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠনের শিক্ষার্থীদের দাবিও বিবেচনা করা হবে। উপদেষ্টা পরিষদে আলোচনায় বিষয়টি তুলব, শুধু শিক্ষা প্রতিষ্ঠান আর কাজের জায়গাতে না, রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্ত্যক্ত না হয়, হয়রানির শিকার না হয়, সেরকম একটা কম্প্রিহেন্সিভ আইন করা, এটা একদম সিরিয়াসলি একদম কথা দিয়েছি, এটা সিরিয়াসলি চিন্তা করব। আমরা একটা ড্রাফট আইন করেছি, এই আইনটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু কিছু স্টেক হোল্ডারের কাছে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার শেষ করে অপরাধীদের শাস্তির আওতায় আনার কথা জানান আইন উপদেষ্টা। মাগুরায় যে ঘটনাটা ঘটেছে, জঘন্য ঘটনা ঘটেছে, সেটা যেন সর্বোচ্চ দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা হয়। পুলিশ অলরেডি ওই আসামি যারা আছে তাদের অলরেডি ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছে গতকাল। কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে। ধর্ষণ বিরোধী মঞ্চের শিক্ষার্থীরা জানান, দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়েছেন তারা, তবে সরকার কি ব্যবস্থা নেয় তা পর্যবেক্ষণ করা হবে। আমরা আপাতত আশ্বস্ত হয়েছি, বাট আমরা আসিয়ার যেই মামলাটা আছে সেটা কিভাবে প্রসেস হচ্ছে সেটাকেও আমরা মনিটরিং এ রাখবো, সেটাতেও আমরা খেয়াল রাখবো এবং বিশেষ ট্রাইব্যুনাল আসলে গঠন করা হচ্ছে কিনা। ধর্ষণ ছাড়াও নারী নির্যাতন প্রতিরোধে কঠোর শাস্তির বিধান করার দাবিও জানান শিক্ষার্থীরা। ট্রাইব্যুনাল নিয়ে তারা কিভাবে কাজ করছে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে কেউ ডাক্তার ব্যবহার করতে পারবে না। কাল থেকে এই রায় কেউ লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাইকোর্ট। এর আগে 5 দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। রায়ে সন্তুষ্টি প্রকাশ করলেও বাকি 4 দফা দাবি আদায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন চিকিৎসকরা। ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত বিষয়সহ 5 দফা দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলনে সারা দেশের চিকিৎসকরা। মঙ্গলবার থেকে তারা কর্মবিরতিও পালন করেন। এতে বিঘ্নিত হয় চিকিৎসা সেবা। এমন প্রেক্ষাপটে ডাক্তার পদবি ব্যবহারে বিধিনিষেধ সংক্রান্ত হাইকোর্টের এক রিটের রায় আসে বুধবার। বৃহস্পতিবার থেকে এই আদেশ লঙ্ঘন করলে আইনি ব্যবস্থার কথা জানায় আদালত। শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী যারা আছেন তারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন। 6 মাসের মধ্যে যেন ওনাদেরকে, যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদেরকে যেন একটা অ্যাপ্রোপ্রিয়েট পদবি দেওয়া হয়। এর আগে 5 দফা দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। ভোর থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ডাক্তারদের প্রতিনিধিরা এসে জড়ো হন শহীদ মিনারে। পরে হাইকোর্টের রায়ে সন্তুষ্ট হলেও 4 দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা করেন তারা। এই রায়ের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাত, বাংলাদেশের জনগণ আজ সকল প্রকার প্রতারক চিকিৎসক, কোয়াক সবার কাছ থেকে আজকে মুক্তি পেল এবং আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছি আমাদের যে ফিউচার সেটাও আমাদের সিকিউর হয়ে গেল। এদিকে ভোর থেকে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে দীর্ঘ লাইন দেখা যায় রোগীদের। চিকিৎসা সেবা দিলেও টিকিট ছাড়তে দেরি হওয়ায় দুর্ভোগে পড়েন তারা। যদি একজনের কাছে যে বলো অমুকের কাছে যান, নির্দিষ্ট একটা সময় বা টাইম দেয় না। 9টার দিকে বলছিল যে আজকে হবে না, পরে ভিতরে যাওয়ার পরে আপনারা ঠিক আছে লাইনে দাঁড়ান, আমরা দিচ্ছি। সকাল থেকে যদি কষ্ট করি তাহলে ওই লোক হ্যাঁ যদি দেখাইবো না, ডাক্তার দেখাইবো না, বইলা দিব সবাই যাইবো। একই দাবিতে কর্মবিরতি পালন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। কর্মসূচিতে যোগ দেন পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরাও। এদিকে 2 ঘন্টা কলম বিরতির পাশাপাশি বিক্ষোভ সমাবেশ করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েন রোগীরা। এছাড়া সিলেটেও পালিত হয় কর্মবিরতি। মেহেদী হাসান, ডিবিসি নিউজ। জুলাই গণহত্যা, পিলখানা হত্যার বিচার সহ কয়েকটি দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। রাকিব, ইনকিলাব মঞ্চের দাবিগুলো কি, তারা কি বলতে চাইছেন? যেমনটা বলছিলাম, আসলে বিকেল 3টা থেকে কিন্তু হচ্ছে শাহবাগে গণজাগরণ মঞ্চের অন্যতম হচ্ছে নেত্রী লাকি আক্তার সহ বেশ কয়েকটি বিচারের দাবি নিয়ে কিন্তু হচ্ছে আন্দোলন, অবস্থান কর্মসূচি পালন করছে হচ্ছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আপনাকে একটু যদি দেখানোর চেষ্টা করি, জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধের বিচার এবং হচ্ছে সারা দেশে যে ধর্ষণের মতো ঘটনা ঘটছে, এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার
বিচারের দাবি নিয়ে কিন্তু ইনকিলাব মঞ্চ এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা যেটা আন্দোলন থেকে হুঁশিয়ারি দিয়েছেন যে মপতন্ত্রের বিরুদ্ধে তারা লড়বেন এবং হচ্ছে মপতন্ত্র যারা তৈরি করছে তাদের শাহবাগী উল্লেখ করে তারা বলছেন শাহবাগীদের অবস্থান কিন্তু এই শাহবাগে আর হবে না। যারা হচ্ছে শাহবাগী গণজাগরণ মঞ্চের কেউ যদি এখানে এসে অবস্থান কর্মসূচি পালন করেন এবং আন্দোলনের চেষ্টা করেন তাদের প্রতিহত করার হুঁশিয়ারি কিন্তু তারা দিচ্ছেন। একটা বিষয় একটু জানিয়ে রাখি, ইনকিলাব মঞ্চের প্রতিনিধি যারা আছেন এখানে নেতাকর্মী তারা কিন্তু আমাদের বলছেন যে এখানে জুলাই গণহত্যা, আওয়ামী লীগ নিষিদ্ধ সহ বেশ কয়েকটি দাবি এবং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিতেও কিন্তু তারা হচ্ছে এখানে কথা বলেছেন। তারা বলছেন যে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় এবং দেশের সাম্প্রতিক যেসব আইন শৃঙ্খলা যারা অবনতি এবং অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এখানে তারা বলছেন যে হচ্ছে গণহত্যায় সরাসরি হচ্ছে আওয়ামী লীগ জড়িত, তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের যারা দায়িত্বশীল ছিলেন তাদেরকে দেশে এনে এবং বিচারের মুখোমুখি করার কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে বিচারহীনতার সংস্কৃতি চলছে এমনটা তারা দাবি করে তারা বলছেন যে বিচার ব্যবস্থা আসলে আরো কঠোর করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সম্পর্কে আরো কঠোর ভূমিকা পালন করতে হবে। যারা অস্থিরতা তৈরির চেষ্টা করবে তাদের প্রতিহত করার এখান থেকে হুঁশিয়ারি দিয়ে কিন্তু তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। এখানে যারা রয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা আমাদের যেটা জানিয়েছেন যে হচ্ছে যে রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। 2024 সালে বায়ু দূষণে সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ, আর নগর হিসেবে রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQ এর প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে উল্লেখ করা হয়েছে আফ্রিকার দেশ চাঁদকে, আর শহর হিসেবে সবচেয়ে দূষিত ভারতের দিল্লি। বায়ু দূষণের অন্যতম উপাদান PM2.5 বা অতি ক্ষুদ্র বস্তুকণার উপাদান ধরেই এই বায়ুর মান নির্ণয় করা হয়েছে। দেখা গেছে 2024 সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বায়ুতে অতি ক্ষুদ্র বস্তুকণার উপস্থিতি ছিল 78 মাইক্রোগ্রাম, আর গত বছর যা ছিল 79.9 মাইক্রোগ্রাম। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেয়া মানদণ্ডের অন্তত 15 গুণ। বাঙালি নারী মাত্রই শাড়িতে আভিজাত্য। যে কোনো অনুষ্ঠানের পাশাপাশি ঈদেও তালিকার শীর্ষে থাকে শাড়ি। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে এবার শাড়িতে নতুনত্ব এনেছে ফ্যাশন হাউসগুলো। আরামদায়ক সুতি সিল্কের পাশাপাশি ঈদে পছন্দের শীর্ষে রয়েছে জামদানি শাড়ি। বাঙালি নারী ও শাড়ি যেন এক সুতোয় গাঁথা। ঈদে নিজেকে একটু বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে শাড়ির আবেদন বরাবরই। এবারের ঈদে ছোট থেকে বড় সব বয়সী নারীর পছন্দের তালিকায় রয়েছে দেশীয় ঐতিহ্য জামদানি শাড়ি। দেশীয় জিনিস আর কি পছন্দ, এর মধ্যে হচ্ছে জামদানি একটা, মানে ছোট থেকে জামদানির প্রতি অন্যরকম একটা ফিলিংস কাজ করে। ঈদ উপলক্ষে আসছি মায়ের জন্য শাড়ি কেনার জন্য, সুতি শাড়ি একবারে সিম্পলের মধ্যে যেটা কমফোর্টেবল হবে এটা নিতে চাচ্ছি আর কি। ট্রেডিশনাল জিনিস আমার ভালো লাগে, এই জন্য আমি জামদানি দেখতেছি, একটা নেওয়া হয়েছে জামদানি। একটু জর্জেট টাইপের যেটা কমফোর্টেবল, যেহেতু আমাদের সচরাচর শাড়ি পরা হয় না। তবে ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে দেশি বিদেশি শাড়ির পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। মানুষ বেশিরভাগই কিনতেছে ব্রাইডাল শাড়ি, ঈদ উপলক্ষে একটু গর্জিয়াস। কাতান, হাফসিল, তারপরে জর্জেট কিছু কাজ করা শাড়ি আছে, এগুলো চলতেছে। সুতি 1000 থেকে শুরু করে 10,000-এর মধ্যে যে শাড়িগুলো আছে জামদানি, এই শাড়িগুলো ঈদে বেশি চলে। শাড়ি বাঙালি নারীর আবেগ। ঈদ হোক বা বিশেষ কোনো দিন, শাড়ি না হলে থেকে যায় অসম্পূর্ণ। বাহির থেকে আমদানি কম হওয়া ও দাম সাধ্যের মধ্যে থাকায় দেশীয় জামদানি ও সুতির শাড়ির প্রতি আকর্ষণ বাড়ছে ক্রেতাদের। মানসুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন ডিবিসি নিউজের।